আসসালামু আলাইকুম। মেডিকেল এডমিশন 25 ব্যাচের প্রত্যাশীরা, সময় কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। সো ভিডিওটা অবশ্যই 2x স্পিডে দেখবা, কিন্তু শেষ পর্যন্ত দেখবা, কারণ এই একটা ভিডিওতে শুক্রবার সকাল 11:15 পর্যন্ত তুমি কি কি করবা সবকিছু আমি ইনক্লুড করেছি একটা সিঙ্গেল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল, পরীক্ষার আগের দিন তুমি কি কি গুছায় রাখবা। তুমি এখানে ট্রান্সপারেন্ট একটা ফাইল নিবা। ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে কথা হলো, ভাই ট্রান্সপারেন্ট ফাইল কি আমার পরীক্ষার হলে ঢুকতে দিবে? তুমি ভিতরে নিয়ে যেতে পারবা কি পারবা না সেটা বিষয় না, কিন্তু এই জিনিসগুলো তো তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, তাই না? রাস্তাঘাটে তো এগুলো তুমি হাতে করে নিয়ে যাবে না। তো তুমি অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ফাইল নিবা। পরীক্ষার হলে যদি ঢুকতে দেয় এটা নিয়ে, তাহলে নিলাম, নাহলে বাইরে রেখে গেলাম, সমস্যা নাই। তো আমার নিজেও ট্রান্সপারেন্ট ফাইল পরীক্ষার হলে নিতে পারি নাই। নেক্সট কথা হচ্ছে মেডিকেলের অ্যাডমিট কার্ড, যেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য তুমি অলরেডি কালার প্রিন্ট করে নিয়ে রাখছো, প্রিন্ট করায় রাখছো। তারপর হচ্ছে এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড। তো মেইনলি আসলে অ্যাডমিট কার্ডটা ভালোভাবে দেখে মেডিকেলেরটা। এইচএসসি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড অতটা খেয়াল করে না। তো তুমি এটা নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে, বলে দিচ্ছি তো নিবা না কেন। তারপর হচ্ছে কলম। কলম অবশ্যই তোমার এমন কালার, মানে এমন কলম নিতে হবে যে কলমের কালি দেখা যায়। কারণ ভাই, যে কলমের কালি দেখা যায় না ওই কলম নিয়ে গেলে কি পরীক্ষা দিতে দিবে না? হয়তো দিতে দিবে, বাট টিচার যদি তোমাকে পরীক্ষার হলে, ধরো তুমি এমনিতে দেখতেছো যে একটা এমসিকিউ কনফিউশন, আরেকটা এমসিকিউ কনফিউশন, এমন কনফিউশনের টাইমে কোন টিচার তোমাকে জিজ্ঞেস করলো যে কলম কে এই কলম নিলা, তুমি দেখো তোমার নিজের মনে হবে হঠাৎ করে অনেক টেনশন লাগতেছে, আয় হায় আল্লাহ, আমার কি পরীক্ষাতে বের করে দিবে নাকি, এরকম যখন মনে হবে তোমার পরীক্ষা তোমার খারাপ হবে। সো যেটা বলছে ওটা করো। তোমার কলম তো এই কলম কিনতে সমস্যা নাই, তাই না? কলম হচ্ছে মিনিমাম 2টা নিবা, যদি আরো বেশি নিতে চাও ওয়েলকাম। তারপর হচ্ছে হিজাব। মেয়েরা যারা আছো, যদি চাও হিজাব করতে কোনো অসুবিধা নাই, তুমি জাস্ট তোমার কানটাকে যাতে একটু সহজ করে ঢিল করে রাখো, যেন যদি এক্সামিনার বা ইনভিজিলেটর যিনি আছেন তো তোমার কান যদি চেক করতে আসে, তুমি যাতে কয়েক সেকেন্ডের মধ্যেই কানটা দেখাই ফেলতে পারো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে কানের মধ্যে অনেকে হয়তো একসময় দেখা যাইতো যে কোনো ডিভাইস নিয়ে আসছে, কোনো ইয়ারফোন নিয়ে আসছে। সো এইসব জিনিস চেক করার জন্য মূলত এটা চেক করা হয়। আর হচ্ছে অবশ্যই সাথে টাকা রাখবা। টাকা এর জন্য না যে 100 টাকার নোটে কত কি দেখা যায় এটা দেখার জন্য, তুমি চাইলে এটার জন্য নিতে পারো, কিন্তু মূলত হচ্ছে তুমি জানো যে 11:15 পরে পৃথিবীটা বদলে যাবে, পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে। 11:15 পরে তো কি হবে তুমি জানো না, তোমার হাতে ফোনও নাই, তোমার ফ্যামিলির সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না। তো তুমি অবশ্যই সাথে টাকা রাখবা, যেন তুমি বাসায় নিজে পৌঁছাইতে পারো। টাকা থাকলে ভাই পৃথিবীতে অনেক কিছু কিনে ফেলা যায়। তো এই হচ্ছে পরীক্ষার আগে তুমি কি কি গুছিয়ে রাখবা। নেক্সট হচ্ছে 11 ডিসেম্বর। 11 ডিসেম্বরে তুমি কি কি করবা। দেখো, তোমার যদি সেন্টার পরিচিত থাকে, যে সেন্টারে তুমি অনেক সময় গেছো, অথবা তোমার ফ্যামিলির কেউ না কেউ গেছে যে তোমাকে নিয়ে যেতে পারবে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেন্টার ওকে। বাট যদি এরকম হয়ে থাকে সেন্টার কোনটা ওইটাই চিনো না, বা সেন্টারের অনেকগুলো ক্যাম্পাস আছে, কোন ক্যাম্পাসে পড়ছে তুমি জানো না, তাহলে অবশ্যই তোমার তো এখন যাওয়ার সময় নাই, তোমার ফ্যামিলির কাউকে দিয়ে অবশ্যই সেন্টারটাকে একটু দেখে আসবা। কারণ পরীক্ষার আগে যদি সেন্টার না দেখে আসো, পরীক্ষার দিন সকালবেলা হঠাৎ করে 9টার সময় মনে হলো যে সেন্টার এটা কি পলাশীর ক্যাম্পাসে পড়ছে নাকি অমুকের ক্যাম্পাসে পড়ছে, তুমি কনফিউজ। এরকম ভাবে যদি হয় পরীক্ষা হলে কিন্তু অনেক পেনিং চলে আসবে। যেমন আমার নিজের বিইউপি ভর্তি পরীক্ষার দিন, আমি আসলে বিইউপি কে কোনোভাবে সিরিয়াসলি দিই নাই, এমনিতেই জাস্ট দেওয়ার জন্য দিছিলাম। তা আমার সিট মেবি পড়ছিল মিরপুর ক্যান্টনমেন্টে, আর আমি গিয়েছিলাম হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। তো এরকম ভাবে কিন্তু ঝামেলা কিন্তু হইতে পারে। সো এক্ষেত্রে সেন্টারটা যেন তোমার চিনা থাকে, তুমি না চিনো, তোমাকে যে নিয়ে যাবে সে যেন চিনে অন্তত। এটা গেল। নেক্সট কথা হচ্ছে পরীক্ষার আগের দিন মোটিভেটিং যারা আছে তাদের সাথে কথা বলবা, তাদের কাছ থেকে দোয়া চাবা। যারা তোমাকে ধরো এমনিতেই ডিমোটিভেট করে, তো চান্স পাবি কি পাবি না এরকম তোমাকে হাসি ঠাট্টা করে বা তোমাকে হেয় প্রতিপন্ন করে, তাদের সাথে কথা বলার দরকার নাই। যেমন আমি আমার ভর্তি পরীক্ষার আগের দিন আমার স্কুলের যিনি হেড স্যার ছিলেন ওনার সাথে কথা বলছিলাম, কারণ স্যারের সবসময় কথা বলে আমার কাছে খুবই মোটিভেটিং লাগতো। সো এরকম ভাবে যার কথা তোমার কাছে অনেক মোটিভেটিং লাগে তার কাছে দোয়া চাবা, তার কাছে 2-3 মিনিট টাইম খরচ করে কথা বলবা, তাহলে দেখবা যে মেন্টাল যে প্রেশারটা আছে সেই প্রেশারটা অনেকটুকু দূর হয়ে যায়। নেক্সট হচ্ছে নামাজ তো পড়বাই, তো মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে দোয়া করবা, যেহেতু ফরজ সালাতের পরে দোয়াগুলো কবুল হয়। গেল। নেক্সট হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে 12টার সময় ঘুমানোর প্ল্যান করবে না। প্ল্যান যদি করে 10টা, অন্তত 12টার মধ্যে ঘুমানো যাবে। প্ল্যানই যদি করে 12টায়, পরীক্ষা ওই আগের দিন ঘুমানোই যাবে না। তো তুমি পরীক্ষায় ওই আগের দিন খাওয়ার শেষ করে দিবা 8:30 বা 9টার দিকে রাতে।
এবং অবশ্যই ভালো একটা পছন্দের মেনু দিয়ে খাবা। কোনো ভাজা পোড়া আগের রাতে আগের দিনে খাওয়ার কোনো ধরনের চিন্তাই করবা না। ডান। নেক্সট হলো সেন্টারে যদি তোমার গাড়ি দিয়ে যেতে হয়, ধরো অনেক ডিস্টেন্সে পড়ছে 1 ঘন্টার রাস্তা, গাড়ি দিয়ে যেতে হবে। যদি এরকম কোনো কেস হয়, গাড়ি তো সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারে, সেন্টারে যদি গাড়ি দিয়ে যেতে হয় তাহলে আগের রাতে গাড়িটা ম্যানেজ করো। ধরো আমি যখন আমার এইচএসসি পরীক্ষা চলতেছিল, বাংলা ফার্স্ট পেপার, পরীক্ষার দিন সকালে খুব বেশি ডিস্টেন্স ছিল না আমার বাসা থেকে আমার যে সিট পড়ছিল এইচএসসি পরীক্ষার সময়, তখন কিন্তু আমি 20 মিনিটের মতো বাইরে দাঁড়াইছিলাম গাড়ি পাওয়ার জন্য, গাড়ি পাওয়া যাচ্ছিল না। এরকম মোমেন্ট যাতে না ক্রিয়েট হয়, আগে থেকে গাড়ি ম্যানেজ করে রাখবা যে আমি এই গাড়ি দিয়ে যাব। যদি সিএনজি আগে থেকে ভাড়া করে রাখতে হয়, 500 টাকা দিতে হয়, ক্ষতি তো নাই ভাই। 500 টাকা এখানে তোমার লাইফে কি পরিমাণ চেঞ্জ আসতে পারে, নিয়ে আসতে পারে, চিন্তা করতে পারবে না। তারপরে টেনশন এবং প্রেশার, টেনশন হবে, প্রেশারও আসবে, এইটাকে তোমার জয় করা শিখতে হবে। এটা নিয়ে সেপারেট ভিডিও আসবে পরীক্ষার আগ মুহূর্তে। আর্লি ঘুমাতে যেতে হবে, কারণ প্রতি পরীক্ষায় আগের দিন রাতে যদি তোমার ঘুম ঠিক মতো না হয়, তোমার কিন্তু সঠিকভাবে তুমি ফাংশন করতে পারবে না। সো অবশ্যই তোমাকে আর্লি ঘুমানোর চেষ্টা করতে হবে। চেষ্টা করলে যে তুমি সফল হবে তা না, হয়তো 10টার সময় ট্রাই করতেছো, সেটা হয়তো 12টা ঘুম আসতে পারে, বাট স্টিল তুমি যদি 12টাই চিন্তা করো তাহলে তো ঘুম থেকে ঘুমাবা 3টার সময়। তো চেষ্টা করবা যত তাড়াতাড়ি ঘুমানো যায়, অবশ্যই তাড়াতাড়ি ঘুমাই ফেলার চেষ্টা করতে হবে। তারপর 12 ডিসেম্বর সকালবেলা কয়টার দিকে উঠবা? 4:50-এর দিকে ঘুম থেকে উঠবা। এবং কেন আমি 4:50 বলতেছি, আমার নিজের ক্ষেত্রে বলতেছি আর কি। যদি আমি হইতাম তোমার জায়গায়, তাহলে এখনকার যে টাইম কন্ডিশন সে অনুযায়ী 4:50-এ উঠতাম, ওঠার পরে তাহাজ্জুদ পড়ে ফজর পড়তাম, কাছাকাছি টাইম দিলাম। তার পরবর্তীতে যদি তোমার অভ্যাস থাকে যে আমি সকালবেলায় পড়ি, সেই ক্ষেত্রে তুমি প্রিপারেশন নিতে থাকো, একটু লাস্ট মিনিট রিভিশন দাও। বাট যদি তোমার এরকম অভ্যাস না থাকে যে সকালবেলা এত ঘুরে ওঠার, তুমি কিন্তু 4টা থেকে 10টা পর্যন্ত ঠিক থাকতে পারবে না। 10টার পরে 11:50 বা 11:15 বাজতে তোমার ঘুম চলে আসতে পারে। তো তুমি এই টাইমটাতে যদি এত তাড়াতাড়ি উঠে যাও, সেই ক্ষেত্রে অভ্যাস না থাকলে 6টা পর্যন্ত আবার ঘুমাও। 6টা পর্যন্ত ঘুম থেকে উঠে তারপর 6টা থেকে 8টা, এই যে মাঝখানে 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টা লাস্ট মিনিট রিভিশন দিবা। কাইন্ড অফ যে বইটা জাস্ট পৃষ্ঠাগুলো উঠাবা, এখানে হয়তো বড় বড় ছকগুলো আসবে মাথার মধ্যে, সেগুলো একবার দেখে গেলে হয়তো রিভিশনটা একটু স্মুথ হবে, একটা ফটোজেনিক মেমোরি ক্রিয়েট হয়ে থাকবে। বাট এটা ডিপেন্ড করতেছে 6 থেকে 8টা বলবো না 7টা বলবো, ডিপেন্ড করতেছে তোমার বাসা থেকে যে সেন্টার, সেই সেন্টারের ডিসটেন্সটা কেমন। নেক্সটে আসো গোসল। আমি যদি হইতাম তাহলে গোসল করতাম, বাট তোমার যদি ঠান্ডা অভ্যাস থাকে, মানে ঠান্ডার সমস্যা থাকে, যদি এরকম হয় তাহলে গোসল নাও করতে পারো। বাট এটা হচ্ছে ম্যান্ডেটরি না, তো করতে পারলে ভালো হয়, মনটা ফ্রেশ থাকে, শরীরটা ফ্রেশ থাকে। তারপর হচ্ছে যাও ব্রেকফাস্টের ক্ষেত্রে। ব্রেকফাস্ট সাধারণত অনেকে করতে চায় না, বাট একেবারে যদি না করো তাহলে কিন্তু তোমার ব্রেন ফাংশন করতে পারবে না ঠিক মতো। তো এই ক্ষেত্রে আমি প্রেফার করি যে মিষ্টি জাতীয় খাবার যদি খেয়ে যাও তাহলে খুবই ভালো হয়। আমি নিজে 2টা মিষ্টি পেয়ে গেছিলাম। আর তুমি যদি ভারী খাবারগুলো খেয়ে যাও তাহলে যেটা হয় যে তোমার একটু লাগে, কেমন জানি খাবার শেষে যে ক্লান্তি, সেই ক্লান্তিটা চলে আসে। বা অনেক সময় দেখা যায় খাবার সহজে হজম হতে চায় না, যদি পরিপাক হতে চায় তখন স্টোমাক এবং ইন্টেস্টাইনের মধ্যে ব্লাড বেশি আসে, ব্লাড বেশি লাগে। সেই জন্য আমরা আলটিমেটলি দেখি যে ব্রেকফাস্ট হিসেবে যদি মিষ্টিটা তুমি খেয়ে ফেলো, জাস্ট মিষ্টি খেয়ে গেলে ঝামেলাও কম, আলটিমেটলি কোনো সাইড ইফেক্ট থাকার সুযোগ নাই। তবে এটা ডিপেন্ড করে, কেউ যদি এরকম থাকে যে ল্যাকটোজ ইনটলারেন্স আছে অথবা অন্য কোনো বিষয় আছে, মিষ্টি জাতীয় খাবার সে পছন্দ করে না, তার জন্য আলাদা সে যেটা পছন্দ করে সেই অনুযায়ী একটা সফট খাবার খেয়ে নিলে ভালো। ড্রেসের ক্ষেত্রে প্রেফারেন্স দিবা যে তোমার কমফোর্ট কোথায়। যদি তোমার মনে হয় যে তুমি ছিঁড়া জামা পরে যাবা, তাতেও তোমার অসুবিধা নেই, কিন্তু তুমি যদি একটা কমফোর্ট শালীন ড্রেসে যাইতে পারো, এই ক্ষেত্রে তোমার শার্ট নিতে হবে, ইন করে দিতে হবে, এগুলো করলে আরো বেশি অস্বস্তি লাগে, স্ট্রেস লাগে। তো তুমি নর্মাল কমফোর্ট, আমি একটা টি শার্ট পরে গেছিলাম আর হচ্ছে একটা প্যান্ট পরে গেছিলাম, এই তো জুতা হচ্ছে নর্মাল জুতা ছিল। তো নর্মাল অবস্থায় যেভাবে যত কমফোর্টলি তুমি বাসায় বসে যেভাবে পরীক্ষা দিতে, এরকম ভাবে একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। যাওয়ার রাস্তা যদি লং হয় সেক্ষেত্রে টুকটাক বই নিয়ে যেতে পারো। হ্যাঁ, যদি ধরো রাস্তা তোমার 1 ঘন্টার রাস্তা, তোমার বাসা থেকে 1 ঘন্টা তো বাসের মধ্যে বসে থাকবে না, তুমি চাইলে পড়তে তো পারোই, অসুবিধা কিসের। তো তুমি চাইলে বইটা একটু দেখে নিতে পারো, তো বইটা সাথে করে নিয়ে যাইতে পারো। পড়তেই যে হবে তা না, নিয়ে গেলে একটা শান্তি লাগে, না আমি জিনিসটা নিয়ে আসছি সাথে করে। তারপরে বই বের হওয়ার আগে ওযু করবা, নামাজ পড়বা, সালাতুল হাজত পড়বা, দোয়া করবা আল্লাহর কাছে। এবং
যারা হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী আছো তারা হচ্ছে একটু তোমার সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করে নিবা। ফ্যামিলির কেউ যে গাড়ি ভাড়া করার জন্য পাঠাবা, ধরো তোমাকে বাইরে বের হইতে হইলো, হওয়ার পরে 5-10 মিনিট ওয়েট করতেছো, ও 5-10 মিনিট ওয়েট করার পরে তারপর দেখলা যে গাড়ি আসতেছে না, গাড়ি নিয়ে একটা টেনশন। এরকম টেনশন যাতে না করতে হয় তোমাকে, তুমি ফ্যামিলির যে তোমাকে নিয়ে যাবেন, হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার ভাই, যে তোমাকে নিয়ে যাবেন তাকে বলবা যে গাড়ি ভাড়ার জন্য মানে গাড়ি ভাড়া করে রাখতে আগে থেকে, অর্থাৎ গাড়ি ভাড়া হয়ে গেলে গাড়িটা যখন ফিক্সড হইলো তারপর তুমি গিয়ে গাড়িতে উঠলা। তুমি রাস্তাঘাটে দাঁড়িয়ে গাড়ি মানে সিলেক্ট করতে করতে দেখা যাবে যে নিজের মধ্যে একটা কেমন জানি লাগতেছে, অস্বস্তি লাগতেছে, বাইরে রোদ থাকতে পারে, সেটা তোমাকে একটা অস্বস্তির মধ্যে ফেলাতে পারে। সো এটা একটু মাথায় রাখতে পারো। আর আমি মাস্ক পরে গেছিলাম, মাস্ক পরে গেলে যেটা সুবিধা সেটা হলো বাইরের যে ধুলাবালি আছে সেগুলো আমাকে খুব একটা ইফেক্ট করবে না কোনোভাবে, যাতে এক কথায় কোনোভাবে কেউ আমাকে ইরিটেট না করতে পারে। সো এটা একটা বিষয়। নেক্সট কথা হচ্ছে 8:40-এর দিকে পৌঁছানোর চেষ্টা করবা। 8:40 পৌঁছানোর জন্য তোমার যত রওনা দেওয়া লাগে বাসা থেকে সেটা 8:40 নট 9:40। 9:40-এ চিন্তা করলে পরীক্ষা পিছিয়ে মানে শেষ হয়ে যাবে। 8:40-এ চিন্তা করবে, তাইলে দেখবা যে বাসায় পরীক্ষার হলে পৌঁছাতে পারছে 8:50-এ। এরপরে পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে পড়ার দরকার নাই। এটা গেলে কে পড়ে কি পড়ে লাভ হয় না আসলে আলটিমেটলি। যে জিনিস 2 বছরে পড়তে পারে নাই, যে জিনিস এত বছরে পড়তে পারে নাই, সেই জিনিস এখন পড়েও লাভ নাই, রিভিশন দিয়েও লাভ নেই। সো পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে পড়ার দরকার নাই। তুমি জাস্ট সিম্পলি যদি অনেক আগে চলে যাও, 2 ঘন্টা বসে আছো, সেক্ষেত্রে হয়তো সাথে যদি বই থাকে এই উল্টাতে পারো, কিন্তু আমি মনে করি না যে পরীক্ষার হলে বাইরে দাঁড়ায় কোনো জ্ঞানের কোনো লাভ হয়। গেট খুলে দিলে কখন ঢুকতেছো টাইম চেক করবা। তোমার পরীক্ষার হলের টাইমটা ঠিক আছে কিনা, যে ঘড়িটা আছে সেই ঘড়ির টাইম ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য ধরো তুমি আঙ্কেলকে রেখে বিদায় দিয়ে 8:50-এর দিকে হলের মধ্যে ঢুকছো। ঢোকার পরে তুমি পরীক্ষার হলে যে দেখছো 8:55 বাজে, তার মানে টাইমটা ঠিক আছে। কিন্তু তুমি 8:50 আঙ্কেলকে জমা দিয়ে গেছো, বের হয়ে গেছো, তুমি হলের মধ্যে গিয়ে দেখছো 9:40 বাজে। এটা কি হওয়া সম্ভব? অথবা 9:40 না, ধরো 8:40 বাজে, তার মানে ঘড়িটা ফাস্ট আছে অথবা স্লো আছে। সো ঘড়িটা ঠিক আছে কিনা, ঘড়ির টাইমটা ঠিক আছে কিনা, এটা একটু দেখে রাখা ভালো, আর্লি প্রিপারেশন থাকে মেন্টাল। তারপরে যাও হলে প্রবেশ করা। হলে যখন প্রবেশ করবা একটা সুন্দর একটা স্মাইল দিয়ে হলের মধ্যে প্রবেশ করবা, যেন তোমার দেখে সবাই ভয় পায়, আয় হায় ছেলে তো দেখি হাসতেছে, ও মনে হয় সব পারে, সব শেষ করে আসছে। তো তোমার দেখলে যাতে মানুষ ভয় পায় এরকম ভাবে তুমি হাসবা। তারপরে ঘড়ি ঠিক আছে কিনা চেক করবা। চেক করার পরবর্তীতে পাশের জনের সাথে কমফোর্ট হওয়া। পাশের জনের সাথে কমফোর্ট কিভাবে হবা? তার সাথে জাস্ট নরমাল কথাবার্তা, যদি সে জিজ্ঞেস করে তাহলে বলবা, অন্যথায় বলারই দরকার নাই। তা সে কি করতেছে না করতেছে, সে কতটুকু পড়ে আসছে, সে মেডিকেল প্রিপারেশন নিছে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, এগুলো ভাবার তো তোমার দরকার নাই, তাই না? তো এই ক্ষেত্রে আমরা পাশের জনের সাথে জাস্ট কমফোর্ট হব। সে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে সেটার আনসার দিবা। হয়তো তোমার জিজ্ঞেস করবে তোমার কলেজ কোনটা ছিল, বললা কোথায় কোচিং করছো, এটা বলতে পারো। সে যা জিজ্ঞেস করে সেটার আনসার দিও, কিন্তু একবারে রিজেক্ট করো না তাকে। তাহলে দেখবা যে সে গিয়ে 3-4 জনকে কুটনামি করতেছে, যে দেখ ছেলেটা কত অহংকারী, মেয়েটা কত অহংকারী, আমার তো কথাই বলে না। তো এরকম কুটনামি করলে দেখবো মনের মধ্যে কষ্ট লাগতেছে, হ্যাঁ মানুষ আমার খারাপ বলতেছে, আমি কি আসলে খারাপ, মানুষকে কষ্ট দিয়ে দিচ্ছি, এরকম জিনিসপাতি মনে হয়। তো পাশের জনের সাথে নর্মাল কথা টুকটাক যদি সে জিজ্ঞেস করে তাহলে বলবা, অন্যথায় নিজে থেকে বলার দরকার নাই। নেক্সটে আসো পড়াশোনা। এখানে আলাপ করার দরকার নাই, যা পড়ছো এনাফ পড়ছো। যেটা এখন মাথায় আসবে ওগুলো জিনিস আরো ইরিটেট করবে, যে অনেক কিছু মনে হবে যে আমি পারতেছি না, এগুলো বাদ। বারান্দায় পায়চারি করবা কিছুক্ষণ, কারণ বসে থাকলে অনেক ডিস্টার্বিং লাগে, বাট পায়চারি যখন করতে পারো, যখন পায়চারি করতেছো তখন কিন্তু ভালোই লাগে, যে না পায়চারি করার সময় অনেক কিছু মাথার মধ্যে আসে, বাইরের বাতাসগুলো আসে, তো এটা আমার মোটামুটি একটু শান্তি লাগে। তো বারান্দায় কিছুক্ষণ পায়চারি করতে পারো, বসে থাকলে বেশি স্ট্রেস লাগে। তারপরে যাও ওয়াশরুম প্রয়োজন হবে কিনা একটু নিজেই বুঝতে পারো। তো এটা হচ্ছে 9:20-25-এর দিকে দেখে নিবা, যদি এর মধ্যে প্রয়োজন হয় সেক্ষেত্রে কাজ সেরে নিবা, আর যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে তো তোমার ভালোই লাগলো না কিছু। তারপরে তুমি এসে রুমের মধ্যে বসে যখন মোটামুটি ইনভিজিলেটর চলে আসবে তখন বসে এখানে দূরত্ব পড়বা, দোয়া দূরত্ব পড়তে থাকবা। নেক্সট ডে ইনভিজিলেটরের ইনস্ট্রাকশন শুনবা। দেখো ইনভিজিলেটরের ইনস্ট্রাকশন তোমার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, বাট স্টিল তার ইনস্ট্রাকশনগুলো শুনবা
এমনভাবে অবলোকন করো না যে সে যাতে মনে না করে বা তিনি যাতে মনে না করেন যে তুমি তাকে আন্ডার এস্টিমেট করতেছো বা তুমি তুমি তার কথার পাত্তা দিচ্ছ না। তখন কিন্তু তোমাকে ধমক যদি কোনো কারণে দিয়া দেন, হয়তো দিবেন না, যদি কোনো কারণে দিয়া দেন, তোমার কিন্তু মেন্টাল অবস্থা তখনই 12টা বেজে যাবে। তো এই টাইপের কোনো কাজ যাতে না হয়, যিনি ইনভিজিলেটর আছেন তার কথাটা ইনস্ট্রাকশনটা শুনবা, যদি মনোযোগ দিতে পারো দিও, না দিতে পারলে না দিও। কিন্তু দু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে। একটা কথা হচ্ছে ওএমআর তুমি ছিঁড়তে পারবা কিনা, এটা কিন্তু ইনভিজিলেটর বলে দিবে। 98% কেসে ওএমআরটা ছিঁড়া যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে নাও ছিঁড়তে দিতে পারে। সো ইনভিজিলেটরের কথাটা কিন্তু এখানে মেইন প্রায়োরিটি। ওএমআরটা ছিঁড়বা কিনা এটা হচ্ছে ইনভিজিলেটর থেকে জানতে হবে, তার ইনস্ট্রাকশন থেকে জানতে হবে, এবং যিনি বলতেছেন তখন থেকেই শুনে নিবা। আবার আলাদা করে প্রশ্ন করে জানার দরকার নেই। প্রশ্ন করলে যদি বলে যে একটু আগে যে বলছিলাম তখন কি করছো, এটা যখন বলবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে। এরকম খারাপ লাগা যদি কাজ করে তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়, মানে মেন্টালি অনেক তুমি ডাউন হয়ে যাবে। বিসমিল্লাহ বলে শুরু করবা। রোল সিরিয়াল খুবই সাবধানে খুবই সাবধানে খুবই সাবধানে এই জিনিসটা ফিল আপ করবা। দরকার হয় 5 মিনিট এখানে বেশি লাগুক, 5 মিনিটের জায়গায় যদি 10 মিনিটও লাগে তাও এখানে ক্ষতি নাই। পরীক্ষা হয় 75 মিনিটে। তো তুমি রোল সিরিয়ালটা খুবই সাবধানে ফিল আপ করবা। সাবধানে ফিল আপ করার পরে দেখো তোমার যদি এখানে ভুল হয়ে যায় কোনো কারণে, তুমি কিন্তু চেঞ্জ করার সুযোগ পাবে না। যদি সুযোগ দেও সেটা 20 মিনিট 15 মিনিট লাগে যাবে একটা ওএমআর পেপার আনতে। সো রোল সিরিয়াল অবশ্যই অবশ্যই খুবই সাবধানে দিতে হবে। এবং তারপরে হচ্ছে সিগনেচার, যেটা তুমি অ্যাডমিট কার্ডে দিয়ে রাখছো সেই সিগনেচার। এরপরে প্রথমে তোমাকে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে। ফার্স্ট 2 মিনিট যে কোয়েশ্চেনে কি অনেক বেশি সত্য মিথ্যা টাইপের কোয়েশ্চেন দিয়ে দিছে, অথবা অনেক বেশি ম্যাথ দিয়ে দিছে, 10টা দিয়ে দিল ম্যাথ, অথবা মানবিক গুণাবলী দিয়ে দিছে নাকি অনেক উল্টাপাল্টা জিনিস, অথবা ইংলিশ কি আহামরি খুব কঠিন কিছু দিছে, অথবা আমি এতদিন পরে গেছে আবুল হাসান স্যার, আজমল স্যার, হাজারি স্যার, এর বাইরে হঠাৎ করে ওই থেকে জানি এক নূরে পারভিন ম্যাডামের বই থেকে, অথবা আধ্যাত্মিক কোনো এক আশরাফ স্যারের বই থেকে, যেসব বইয়ের নাম তুমি কোনদিন হয়তো কোনো কালে শুনছো কিন্তু নাম তুমি জানো না আসলে ওই বইয়ের ভিতরে কি আছে না আছে, ওই বইয়ের জীবনে কাভারও দেখো নাই। তো এরকম জিনিস আধ্যাত্মিক কিছু যদি হঠাৎ করে ভর্তি পরীক্ষা হলে চলে আসে, তুমি তো জানবো না কিসের প্রশ্ন। ধরো তোমাকে একটা ফর এক্সাম্পল দিয়ে দিল, কি দিব, যে কোনো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা তোমার জীবনে কোনদিন শোনা হয় নাই, তো এই ওয়ার্ড থেকেই প্রশ্ন আসছে, যেটা তুমি পারবে না সেটা তো বাকি 1,22,000 স্টুডেন্টও পারবে না। তোমার এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। যেটা পারি না পরে শিখে নিব, আমার যেটা পারা দরকার, যেটা পারি, এগুলো হচ্ছে আমরা ফার্স্ট রানে দাগাইতে হবে। তো ফার্স্ট রানে হচ্ছে যেগুলো পারো একদম 100% শিওর সেটা আগে দাগাবা, এবং শুরু থেকে দাগানোর চেষ্টা করবা। মানে অনেক উল্টা থেকে দাগানো শুরু করে, শুরু থেকে দাগানোর চেষ্টা করবা। তারপরে শুরু থেকে অনেক সময় না দাগালে যদি দেখো যে শুরুর দিকে অনেকগুলো মিস হয়ে যাচ্ছে, তাহলে এমন একটা নাম্বার ধরো 20 নাম্বার প্রশ্ন থেকে শুরু করতে পারো। কারণ অনেক সময় দেখা যায় যে শুরুর দিকের প্রশ্নগুলো কারোর ক্ষেত্রে কঠিন হয়। যেমন আমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছি 1 গ্রাম মাশরুম, এটা তো কোনো না কোনো পরীক্ষার্থীর ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, যে শিক্ষার্থীর ফার্স্ট কোয়েশ্চেনে 1 গ্রাম মাশরুম থেকে কতটুকু শর্করা পাওয়া যায় এটা আসছে, তার নিশ্চিত শুরু থেকে শুরু করা আর হয় না, তাই না? তো এরকম ভাবে তোমার যেটা কমফোর্ট লাগে, যে কোয়েশ্চেনটা দেখতে সহজ লাগে, তো নাম্বার থেকে শুরু করতে পারো। তারপরে যাও যেটা পারবা, আলহামদুলিল্লাহ আল্লাহ, এরপরটা যেন পারা ফেলি দিলাম থাকে। এরপরে একটা পারলে না, যেটা পারবো না, এইটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা, পারো নাই তো পারো নাই, সমস্যা নাই। হয়তো 17, 18, 19 এভাবে ছিল, তুমি 17 পারছো, আলহামদুলিল্লাহ দাগাই ফেলছি। 18 পারি না, ঠিক আছে। এরপরে 19 নাম্বার প্রশ্নটা দেখতেছি, দাগাই 18 নাম্বারে দাগাই দিলাম। তাইলে কিন্তু এই কাজ করলে শেষ। এই কাজ করলে পরীক্ষার হলে যখন বুঝতে পারবা যে তোমার সিরিয়াল মিস্টেক হয়েছে, তুমি যে মেন্টালি দেখবা 2 সাইড থেকে ঘাম বের হয়ে নিচে পড়তেছে, খুব অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই টাইপের কোনো কাজ, সিরিয়াল মিস্টেক যেন ভর্তি পরীক্ষা হলে কোনোভাবেই না হয়। যদি হয়েও যায়, চিন্তা করবো একটা এমসিকিউটা আমি পারতাম না, এটা এমসিকিউ ভুল যাইতো, এটা মনে চিন্তা ভাবনা করে যদি একটা কোনো কারণে চলেও যায়, টানা সিরিয়াল মিস্টেক করতে থাকলে, 4-5টা মিস্টেক করতে থাকলে তো অনেক সমস্যা। যদি একটা মিস হয়ে যায়, যেমন আহামরি টেনশন করে না বা চিন্তা করে না, স্টিল এটা ভুল করা যাবে না। সো 19 নাম্বারটা 19 নাম্বারে আইসি লাগাবা। ডান। নেক্সট কথা হচ্ছে তুমি ফার্স্ট রান দেওয়ার পরে কয়টা দাগাইছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি কাউন্ট করবা, টাইমটাও দেখবা। আমি যেমন 47 মিনিটে দাগাইছিলাম 86টা ফার্স্ট রানে। তো তোমার ক্ষেত্রে এটা অত বেশি নাও হইতে পারে, আরো কম হইতে পারে, ইভেন আরো বেশিও কারো কারোর ক্ষেত্রে হইয়া যেতে পারে। তো ফার্স্ট রানে যেটা দাগাইছো, তারপরে যাবা সেকেন্ড রানের ক্ষেত্রে, এবং সেকেন্ড রানে
তোমার যে হালকা কনফিউশন ছিল যেগুলো ফার্স্ট রাউন্ডে দাগাও নাই সেটাও দাগাই নিবা, হালকা কনফিউশন গুলা দাগাইলা। ফার্স্ট রাউন্ড যখন দাগাচ্ছ যে কয়েকটা প্রশ্ন 20টা 30টা বা 40টা প্রশ্ন পারতেছো না, এই প্রশ্নগুলোর পাশে কোয়েশ্চেন নাম্বারটা মার্ক করে রাখো। যেমন ধরো 21 22 23 24 25 এই প্রশ্ন দেওয়া আছে, ওয়ে মানে না কিন্তু প্রশ্নের মধ্যে, প্রশ্নের ধরো 22 নাম্বার প্রশ্নটা পারি না, এটা হচ্ছে মার্ক করে রাখো। মার্ক করা না থাকলে তোমার কিন্তু খুঁজে বের করতে কিছুটা কষ্ট হইতে পারে। সো তুমি 22 নম্বর কোয়েশ্চেনটা মার্ক করে রাখবে। তাহলে ধরো সেকেন্ড রাউন্ডে আসছে 22 নম্বর দেখতেছি পারি কিনা, দেখতেছি মোটামুটি পারি আর কি, তেমন একটা শিওর না, স্টিল দাগাই ফেলবা। এরকম ভাবে সেকেন্ড রানে তোমার যত কনফিউশন হালকা আছে সেগুলো দাগাই নিবা। থার্ড রানে তখন দেখবা যে আর হয়তো 15টা প্রশ্ন বাকি আছে, মোটামুটি কনফিউশন দাগানোর পরেও এই 15টা প্রশ্ন হয়তো তুমি দুইটা অপশন বাদ দিতে পারো, 50-50 চান্স, বা সেটা আরো 15টার জায়গায় 30টাও হইতে পারে, তোমার ক্ষেত্রে 50টাও হইতে পারে, তোমার ক্ষেত্রে যতটা হয় আর কি 50-50 চান্স। 50-50 চান্স গুলো দাগাবা, অবশ্যই দাগাবা। আমি সবসময় বেশি দাগানোর পক্ষে, যে কোয়েশ্চেন জীবনে একবার হলে শুনছো সেই কোয়েশ্চেন অবশ্যই ভর্তি পরীক্ষা হলে দাগায় আসবা, কারণ বেশি দাগাইলে লস হয় না। তোমার একটা এক্সাম্পল বুঝাই, 10টার মধ্যে তুমি যদি এমন কুফা হয়ে থাকো যে যেটা দেয় ওইটাই ভুল হয়, তাও তো মিনিমাম 2টা হয়, তাই না? 10টার মধ্যে 2টা তো হয়, 10টার মধ্যে যদি 2টা হয় তাও কিন্তু তুমি 2 মার্ক পাও, 8টা নেগেটিভ খাওয়ার কারণে 2 চলে যায়, আলটিমেটলি 0 থাকে। আর যদি কোনো কারণে 3টা হয়ে যায় তাহলে তো লাভ, 4টা হইলে আরো লাভ, 5টা হইলে আরো লাভ, 6টা হইলে আরো লাভ, এরপরে উপরে বেশি হলে তো তুমি একদম বলা যায় ঠাটা মেরে একদম বজ্রপাত করে ফেলছো, বজ্রপাত। তো অবশ্যই বেশি দাগানোর চেষ্টা করবা। হাইয়েস্ট সেটা কত হইতে পারে, তুমি যতটা তোমার কোয়েশ্চেন তোমার জানা আছে, লাইক এই কোয়েশ্চেনটা জীবনে শুনছো, ফেস করছো, ফেস না করে থাকো অন্তত পড়ছো, বইয়ের মধ্যে এই টপিকটা সম্পর্কে আইডিয়া আছে, এটা দাগায় ফেলবা। কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড অনেক কিছু খেয়াল রাখে যেটা আমরা সচেতনভাবে মনে রাখতে পারি না। সো সাবকনশিয়াস মাইন্ডের কথাটা শুনবা। একেবারেই অবিশ্বাস করে আমি দাগায় আসলাম পরীক্ষার সময় 60টা দাগে লাভটা কি রে ভাই, তুই তো এমনিতেও চান্স পাতি না, 60-এর কি চান্স হয় এখনকার দিনে? 60-এ চান্স হয় ধরো 60 না 70-টা দাগাইছে, পণ্ডিত হচ্ছে 70টা দাগাইছে, কত বছর তো কাট মাসে ছিল 73, তুমি 70টা দাগাইলে লাভটা কি হইছে? বাকি 30টার মধ্যে যদি কোনো কারণে তোমার কপাল ওই দিন কোনো কারণে ভালো হয়ে যায়, যদি 10টাও হয় তো 10-এর 10, 20টা নেগেটিভ খাইলে কত যায়? 5 মার্ক যায়, 5 মার্ক যায়, কত থাকে? 5 থাকে। 70-এর পাশে কত হয়? 75। মেডিকেল আসে নাকি না? আসে। তাহলে বেশি দাগাইলে লস হয় না, বেশি দাগাইলে লাভই হয়। যে বলো না কেন, যে কোয়েশ্চেন জীবনে একবার হলেও শুনছো মিনিমাম, যেমন ধরো 1 গ্রাম মাশরুম থেকে কত গ্রাম শর্করা আছে, যেমন নামই শুনি না, দাগাবো না। ইপিআই টিকা এখন হয়তো তোমরা শুনছো, বাট আমার সময় আমি পড়ি নাই আর কি। তো এই টাইপের যা কিছু আছে যেগুলো তুমি জানো না সেটা দাগাই আসবে না, বাকি যেটা জানো মিনিমাম একবার হলেও পড়ছো সেটা অবশ্যই দাগানোর চেষ্টা করবে। এই তো ভর্তির পরীক্ষা এভাবে তোমার 11টা 15 বেজে যাবে, ভর্তির পরীক্ষা তোমার পেপারটা নিয়ে যাবে, এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ এর পরবর্তীতে কি ঘটবে সেটা জানার প্রয়োজন নাই, তোমার ইনস্ট্যান্ট রিফ্লেক্স যেটা করতে ইচ্ছা করে সেটাই করবা, বাসায় এসে তুমি ঘুমাইতে ইচ্ছা করে করবা, তারপর জুমার নামাজে যাবা, যেটাই হোক না কেন পৃথিবী ধ্বংস হয়ে গেলে তোমার তো আর কিছু করার নাই। তুমি জাস্ট চিন্তা করো 11টা 15 পরে পৃথিবীর সবকিছু অফ, জাস্ট আমি সিম্পলি আমার 11টা 15 পর্যন্ত সার্ভাইভ করে যেতে হবে। যুদ্ধ 11টা 15 পর্যন্ত, সেই যুদ্ধ 11টা 15 পরে শেষ হয়ে যাবে। যুদ্ধবিরতি, হয়তো যুদ্ধে জিতবা, হয়তো যুদ্ধে হারবা, যুদ্ধে জিতো তাতেও কিছু আসবে না, যুদ্ধে যদি হারো তাতেও কিছু আসবে না। আলটিমেটলি সবাই তুমি মানে ধরো অনেক সাকসেসফুল হইলেও তোমার জীবনে দুঃখ থাকবে, সুখ থাকবে, অনেক ব্যর্থ মানুষ হইলেও তোমার জীবনে সুখ থাকবে, অনেক দুঃখ থাকবে। আলটিমেটলি তুমি তোমার ফ্যামিলির সাথে যদি কিছুক্ষণ সময় কিছু টাইম স্পেন্ড করতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, যেখানে তোমরা একসাথে বসে হাসি ঠাট্টা করতে পারবা, কাজিনদের সাথে একসাথে গল্প করতে পারবা, এরকম মুহূর্তগুলোই আসলে জীবনে শেষ পর্যন্ত বলতে পারো যে শান্তি দেয় বা সুখ দিতে পারে। তুমি অনেক বেশি সাকসেসফুল হয়েছো, ঠিক আছে, অনেক সময় তোমাকে নিয়ে মাতামাতি করতেছে, বাট এই সাকসেসটা না ধরো তোমাকে সারা জীবন কন্টিনিউ করে নিয়ে যাবে না।
এটার জন্য তোমাকে সাকসেসটাকে ধরে রাখতে হলে তোমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি পরিশ্রম করে আরো বেশি এক্সপেকটেশন প্রেশারটা মানুষকে মিট আপ করতে হবে। সো এইভাবে আর কি আলটিমেটলি তোমার লাইফে কখনো চাওয়া পাওয়ার শেষ হবে না, কখনো সুখ দুঃখের শেষ হবে না, সবকিছু চলমান থাকবে। বাট স্টিল তোমার হাতে যে জিনিসটা আছে, যে জিনিসটা দিয়ে তুমি তোমার জীবনটাকে সহজ করতে পারো, সেটার জন্য একটা সর্বোচ্চ চেষ্টা তো করাই যায়। সেই চেষ্টাই করছো লাস্ট 3 মাস, লাস্ট 2 বছর, গত 20 বছর। শেষ চেষ্টাটা শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, শুক্রবার সকাল 11:15 পর্যন্ত। বেস্ট অফ লাক, ইনশাল্লাহ সবচেয়ে ভালো রেজাল্টটা তোমারই হোক। তুমি যতটুকু পরিশ্রম করছো তার সবচেয়ে পসিবল বেস্ট আউটকামটা যেন তোমার হয়। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।